জেনজি জেনারেশন যেটা চেয়েছিল ওইভাবে আসলে এই সরকার কিংবা এই বিরোধী দল সেটাকে নিতে পারছে না। আওয়ামী লীগ যেমন ছিল বর্তমানেও একই অবস্থা হচ্ছে। ভবিষ্যতে জামাত যে ভালো করবে সেই সাইনও আমরা দেখতে পাচ্ছি না। এই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় চলে আসা এবং জামাত ইসলামকে বিরোধী দল করে নেওয়া, এটার মধ্যে আসলে পরিবর্তন কোথায় আসে? আমার মনে হয়েছিল যে যারা এই গণঅভ্যুত্থানের যাদের সমন্বয়ে ঘটেছে, অনেকেই বলতে পারে যে অনেক রাজনৈতিক দলের সমন্বয়ে ঘটেছে, রাজনৈতিক দলগুলো পেট্রোনাইজ করেছিল। বিষয়টা আসলে ওইরকম ছিলই না। বিষয়টা দেশের মানুষের কাছে কেন যেন একটা মুক্তির প্রয়াস চলে আসছিল, যে আমরা মুক্তি চাই ফ্যাসিস্টের কাছ থেকে। দেখেন, আমি ছোট একটু একটু পেছনে যাই। 2012 সালে আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিল, ওইখান থেকে তৎকালীন গাজীপুর 3-এর এমপির পুত্র দুর্জয়, জামিল হাসান দুর্জয়, তার নেতৃত্বে লুটপাট করা হয়েছিল 2012-তে। তো ওইখান থেকে আসলে আমার এই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আসলে যুদ্ধটা ঘোষণা হয়। যে আমি তো ক্ষুদ্র উদ্যোক্তা ছিলাম, হ্যাঁ, আমি তো ব্যবসায়ী, কাজ করে ভাত খেতে মানে নিজে পরিশ্রম করে নিজের ব্যবসা গুছানোর জন্য ছিলাম। তো এই যে তাদের যেই চাঁদাবাজি, তাদের যেই অরাজকতা, এটার জন্য আসলে আমার যুদ্ধ ঘোষণা হয়েছিল। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি এই রাষ্ট্র ক্ষমতায় আসবে না। কেন এটা মনে হয়েছিল? যে তাদের উপরে কিংবা জামায়াত ইসলামের যে নেতাদের উপরে যেই পরিমাণ স্টিম রোলার চালানো হয়েছিল, যেই তাদেরকে জেল জুলুমের যেই প্রেশারাইজ করা হয়েছিল, আওয়ামী লীগ সরকার যেই পরিমাণে তাদের উপর অত্যাচার করেছিল, আমার মনে হয়েছিল তারা, তাদের যে সিনিয়র লিডারগুলো আছে, তারা অ্যাটলিস্ট এখন একটু বিশ্রাম করুক, তারা অন্তত আল্লাহ বিল্লাহ করুক। আর তরুণ সমাজের কাছে তারা, সিনিয়র থেকে তরুণ সমাজের কাছে নেতৃত্বটা বোঝায় দেখ কিভাবে দেশটাকে ভালোভাবে পরিচালনা করা যায়। তারা পেছন থেকে কাজ করুক, ফ্রন্ট লাইনে তরুণরা থাকুক। আমরা আমরা দেখি বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তরুণ, মানে একটা একটা সরকার যাচ্ছে। জাপানেই দেখেন না আপনি, জাপানে এমন আছে একটা 5 বছরের মধ্যে 5 বার রাষ্ট্রপ্রধান পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশে এরকম হয় না। আমরা কিন্তু এরকমই চেয়েছিলাম যে একটা স্বচ্ছতা থাকবে। এই যে হুট করে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় চলে আসা এবং জামাত ইসলামকে বিরোধী দল করে নেওয়া, এটার মধ্যে আসলে পরিবর্তন কোথায় আসলো? এই তরুণ সমাজের, মানে এই যে 17-18 বছর, 15 বছর, 16 বছরের যে যে ছেলে মেয়েদের যে মানে ইচ্ছা, যে পাওনাটা ছিল, তারা যেভাবে চেয়েছিল, জেনজি জেনারেশন যেটা চেয়েছিল, ওইভাবে আসলে এই সরকার কিংবা এই বিরোধী দল সেটাকে নিতে পারছে না। হ্যাঁ, আমরা কেন জুলাই গণঅভ্যুত্থান হইলো, আমরা কি চেয়েছিলাম, আমরা কি ধরনের সংস্কার চেয়েছিলাম, সেই সংস্কারের সহ আমরা এখন আদৌ পাইনি। এই এই তাদের কাছে পাইনি, এতে তো আক্ষেপ আছেই। তারা এই এই এগুলো আসলে তারা পূরণ করবেও না। তারা চাইবেও না যে আমাদের দেশটা আধুনিক হোক। হ্যাঁ, আমাদের দেশ একটা 18 বছরের বাচ্চারা যেভাবে দেশটাকে চায় ওইভাবে দেশটাকে গড়ে তুলি, এটা তারা চাইবে না। হ্যাঁ, তারা ধরে নেন না, প্রাইম মিনিস্টার যেই দেশে ছিল, প্রধানমন্ত্রী যে দেশে ছিল, লন্ডন ছিল। আচ্ছা, ওই দেশের মধ্যে কি বড় বড় ফেস্টুন আছে, ব্যানার আছে? আচ্ছা, আপনি এই ছোট্ট একটা ইস্যুর মধ্যে আপনি পরিবর্তন আনেন, কিন্তু আপনি কি আনতে পেরেছেন? না। আপনি যে দেশে বসবাস করেছেন, উনার বিগত ছবি ব্যবহারে উনি নির্দেশনা দিয়েছেন যে ব্যবহার করা যাবে নির্দেশনা না। দিয়েছেন, কিন্তু এই যে সেম যে প্যাটার্ন, হ্যাঁ, 3টা ছবি উপরে, 2টা ছবি নিচে, তার উপর তার নিচে একটা ছবি, প্যাটার্ন কিন্তু সেম। আওয়ামী লীগের সময় যেটা ছিল, বিএনপির সময় এইটাই আছে। আমরা কিন্তু এই জিনিসটাই চাইনি। আমরা দেয়ালে লিখন লিখেছি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্যে দেয়াল লিখন হয়েছে, হ্যাঁ, গ্রাফিতি হয়েছে, কিন্তু কোনো ব্যানার ফেস্টুন কিন্তু হয়নি। আচ্ছা, ওই সময় এতটা সময় আমরা আন্দোলন করেছি, চাইলে কি ব্যানার করা যাইতো না? যাইতো তো। কিন্তু ওই সময় আসলে মানুষের মাথায় ছিল যে আমরা সংস্কার করব, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব, আধুনিক অন্যান্য বিশ্ব যেরকম হয় বাংলাদেশটা এইরকমই হবে। কিন্তু এই গতানুগতিক যেই রাজনৈতিক দল, এই যে আমাদের সিনিয়র সিটিজেন যারা সংসদে বসে আছেন, যারা মন্ত্রিত্ব নিয়ে আছেন, এই তাদের দ্বারা বাংলাদেশের যে খুব আমূল পরিবর্তন হবে, এটা জাস্ট এটা ভোগাস, এটা গজব, মানে মানে এটা কি বলে, মানে এটাকে কোন ভাষায় বলা যাবে আমি বুঝি না। মানে এটাকে আম, ওই যে বলে না, একটা একটা এমপি, সংসদ সদস্য বলেছিল যে আপনার একটা সমস্যা, তো আপনি এটা সমাধান কিভাবে করবো, বলেন 3টা খাম রেখে আসছি। বলছিলেন এরকম একটা কথা, যে একটা খাম খুলবেন, আগে সরকারের দায় দিয়ে দিবেন। তো সেম ঘটনাটাই ঘটবে আর ঘটতেছে। আপনি শিক্ষা ব্যবস্থা দেখেন না, আপনি কি চায়নার মধ্যে যান না? আমাদের বর্তমান সরকারের লোকজনরা কি বিদেশ বেড়াইতে যায় নাই? চায়না দেখে না কিভাবে তাদের কি শিক্ষা ব্যবস্থা, কত কত
আধুনিক শিক্ষা ব্যবস্থা। আচ্ছা, আধুনিক মানে কি টাকা পয়সা বেশি লাগবে? না ভাই, আধুনিক মানে আপনি বাচ্চাদেরকে নিয়ে মাঠে যাবেন, স্মার্ট প্ল্যানিং লাগবে। স্মার্ট প্ল্যানিং লাগবে। আপনি কৃষির মধ্যে বাচ্চাদেরকে ইনক্লুড করেন, যেই ছাত্ররা ক্লাস 4-5 এ পড়তেছে তাদেরকে কৃষিকাজে কিভাবে উন্নত করা যায় এটা শিখান। এটা তো পার্ট অফ দ্য এডুকেশন, কিন্তু এইগুলো আসলে শেখাচ্ছে না। একটু ইন্টারাপ্ট যদি ভাইয়ের সাথে আপু অনুমতি দেন, of যে course. বিষয়টা হলো যে আপু বললেন বা ভাইও বললেন যে ভালো প্ল্যানিং, উদ্যোগ নিয়ে প্ল্যানিং বিষয়টা দেখেন, আমাদের জাতিগতভাবে আমাদের রক্তে মানে আসলে এখানে সমস্যাটা কি? এই যে অন্যান্য জাতিরা প্ল্যানিং করে, উদ্যোগ নিয়ে প্ল্যানিং করে, সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য তারা ধাপে ধাপে এগিয়ে যায়, ফাইনালি বাস্তবায়ন এবং আউটপুট আসে। আর আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের এই যে একটা প্ল্যানিং আছে না, এই প্ল্যানিংটাকে নিয়ে শুরু হয় বড় চুরির সব। এই প্ল্যানিং করতেই ধরেন কয়েকশো কোটি টাকা নাই। হ্যাঁ, তো সামান্য যদি প্ল্যানিং এ কয়েকশো কোটি টাকা না থাকে, তো এর পরের ধাপে তো আরো ইনভেস্টমেন্টের পর্যায়ে, তো সেখানে তো আরো হাজার হাজার কোটি টাকা। তো এই জন্যই বলবো যে যে পদ্মা সেতু হওয়ার কথা 15-20 হাজারে, সেটা ঠেকছে গিয়ে 70,000 কোটিতে। প্রত্যেকটা এইভাবে হচ্ছে, কারণ কি? এই যে প্ল্যানিং আমাদের, এটা আওয়ামী লীগ যেমন ছিল বর্তমানেও একই অবস্থা হচ্ছে। ভবিষ্যতে জামাত যে ভালো করবে সেই সাইনও আমরা দেখতে পাচ্ছি না, কারণ বিভিন্নভাবে তারা তাদের আচরণে বুঝিয়ে দিচ্ছে যে আসলে এই বাংলাদেশ আসলে চেঞ্জ হবে না। মানে বলতে চাচ্ছেন যে এই ধারাবাহিকতাটা আজকে এটা- বেশ এতগুলো বছর ধরে চলে আসছে, সেই ধারাবাহিকতাই সামনে থাকবে? এটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই? এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। আরেকটু বলি, যেহেতু ভাইয়া বলছেন যে তরুণদের হাতে দিয়ে দিলেই এটা সমাধানটা আসে, আমিও এমনটাই চিন্তা করেছিলাম, কিন্তু বাস্তবতা আমাদের যে তরুণরা ইন্টারিমের সময় দায়িত্ব পালন করেছে, বা ওই সময়ের 5ই আগস্টের পর পরিবর্তনের পরে যে তরুণরা, খুব সেলিব্রিটি তরুণরা, 2-1 বাদে কতজন তরুণ তার সেই মানে মানে যৌক্তিকতার জায়গায়, দেশ প্রেমের জায়গায় জুলাইকে ধারণ করে মানে ভালো কাজের সাথে কয়জন ছিল? না, আমরা আসলে তো ইন্টারিমে তো ছিল 2-3 জনই, আমরা তাদের নামও এখানে জানি। এখানে আমি একটু হ্যাঁ। ব্রেক দিই। এখানে বিষয়টা হচ্ছে, যদি আমরা মনে করি যে আসলে বাংলাদেশটাকে ওতপ্রোতভাবে এমপি মন্ত্রীরা চালায়, তাহলে ভুল হবে। বাংলাদেশটাকে ওতপ্রোতভাবে মানে এমপি মন্ত্রীরা চালায় না। এটার মধ্যে মোস্ট অফ দ্য মেজর পার্ট হচ্ছে আমলারা। হুম। আমলারাই এদের মানে ভেতরটাকে নিয়ন্ত্রণ করে। উপর দিয়ে দেখা যায় যে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে, আসলে তা না। কিন্তু দরকার তো ছিল যে আমলাকে নিয়ন্ত্রণ করার কথা ছিল হ্যাঁ, পলিটিশিয়ান, হ্যাঁ, আর পলিটিশিয়ান হওয়ার কথা ছিল দেশপ্রেমিক, হ্যাঁ, দেশকে যারা ওন করে। বা কিন্তু বদলাতে সেটাই তো চায়। হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এখন আমলার চরিত্র নষ্ট করছে তো পলিটিশিয়ানরা, তাই না? তো এই জন্য আমলাকে মানে প্রাথমিক এবং মেজর দোষটা দিব না, কারণ মেইন দোষটা হলো পলিটিশিয়ান। কারণ পলিটিশিয়ানরাই মূলত আমলাদেরকে আজকে এই খারাপ একটা অবস্থায়, তাদের যে লোভী বা তাদের যে মানে বাংলাদেশে যে ব্রোকেরসি বা ব্রোকেটরা ক্রপটেড হয়েছে, এটার সম্পূর্ণ দায় হলো পলিটিশিয়ানসরা। এরকম হতে পারে, তবে আমি যদি ধরে নেই কথার কথা যে একজন রিক্সা চালককে যদি আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন না, এখানে কোনো কারাপশন হবে না, কারণ তিনি কারাপশন তো বোঝেনই না। একজন রিক্সা চালককে, একজন বাস চালককে যদি আপনি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, এখানে কোনো কারাপশন হবে না। এখানে তো কারাপশনটা কে সেটা করবে? কি আসলে প্র্যাকটিক্যালি পসিবল? কিন্তু ভালো মানুষগুলোকে আসলে আমরা যদি ফরওয়ার্ডে নিয়ে আসি, রবিন ভাই, তাহলে পসিবল।